তুমি যেটা দেখবে, আমরা কি করি যে আমাকে অনেকে বলো আমার জীবনে অশান্তি চলছে, তুমি খেয়াল করো তো তুমি কারোর অশান্তি শুনে আসছো কিংবা তোমার কাছে এসে কেউ বলছে, বা তুমি ইউটিউব বা ফেসবুকে তো এখন শুধু কেচ্ছা গল্প আর নোংরা নোংরা জামা কাপড় পরে নাচ গান। তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে, তুমি দেখো কয়েকদিন 1 মাসের মধ্যে তুমি কারোর একটা হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম শুনেছো বা 2-1 দিনের মধ্যে শুনছো। থেকে এই জিনিসগুলোকে ডাইভার্ট করে ভালোবাসা, প্রেম, সুন্দর সুন্দর প্রেমের গান, দুঃখের গান শুনতাম, খালি ভালোবাসতাম দুঃখের গান, তোমার দুঃখী হয়ে যেতাম, কোনো দুঃখ নেই, এমনি ভালো ম্যানিফেস্ট করেছিলাম, সেটাও হয়েছে। আর একটা ভালো দারুণ কিচেন ম্যানিফেস্ট করেছিলাম, সেটাও হয়েছে। দেখো চাট বানাচ্ছে। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। আবার নতুন করে নতুন উদ্যমে আরও একটা দিন শুরু করে দিয়েছি এবং সবসময় নিজেকে সকাল থেকে শুরু করি যে কোনো একটা পবিত্র কাজ দিয়ে, পুজো হোক বা ঠাকুরকে প্রণাম করা দিয়েই হোক, মোটামুটি আমাদের দিনটা কিন্তু শুরু হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবকে চন্দন দিয়ে ভালো করে চন্দন মাখিয়ে তারপরে স্নান করাই। আগে বাটা চন্দন দিয়েই করাতাম, আমার কাছে আছে বাটা এবং চন্দন কাঠ। ওই ঠাকুরমশাই যখন পুজোর তালিকা দিয়েছিল তখন চন্দনের গুঁড়ো আনিয়েছিল এবং ওইটা দিয়েই দেখলাম পুজো করেন, তা চন্দনের গুঁড়োটা যখন আছে এখন ওটাকেই ব্যবহার করি। আর যেহেতু সোমবার সবসময় চেষ্টা করি একটু মালা দিয়ে ফুল দিয়ে মহাদেবের পুজো করতে। বিশেষ করে এই দিনটা আমি মহাদেবের যে পাঁচালিটা থাকে সেটা অবশ্যই পাঠ করি। শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম। ভবকণ মহাদেবী করো অবধান, অষ্টতর শতনাম বলি বিদ্যমান, ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মোর বৈকুণ্ঠনগর, হরিহর নাম খ্যাত গোলকনগরে, যমেশ্বর নাম মম সমনের পুরে, ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি, চিন্তামণি বলে মোরে ডাকেন ইন্দ্রাণী, গণেশ ডাকিল নাম গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী, কপদি নাম। গুড মর্নিং না, গুড মর্নিং না, এখন গুড আফটারনুন হয়ে গেছে, গুড নুন। এখন বাজে 12টা 5 আর ব্লগ শুরু করে দিয়েছি আমি 11টায়। পুজোয় বসেছিলাম, এই পুজো দিয়ে উঠে ড্রেসটা একটা কুর্তি পরে নিলাম। এই কুর্তিটা কালকেই পরেছিলাম বিকেলবেলা, আবার আজকে পরে নিলাম, কালকে কেচে বা বেলার দিকেও কেচে দিতে পারি আয়ুষ্মানকে স্কুল থেকে আনার পর। এখন আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে আমার অনেক দেরি, কিন্তু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নেওয়ার কারণ হচ্ছে একটা যাবো আয়ুষ্মানকে আনতে, আর দ্বিতীয়ত আশিসের সাথে একটা জায়গায় বেরোনোর কথা আছে, জানি না ও এতটাই ব্যস্ত ওটা ক্যান্সেল করে দেবে হয়তো, একটা দেখা যাক, পরে বলবো। তো এখন কিছু টিফিন করিনি, যেন 12টা বেজে গেছে, কিছু টিফিন করিনি, কারণ সকাল থেকে বসেছিলাম, কিছুটা এডিটিং কমপ্লিট করলাম, এডিটিং এখনও হয়নি, যেটা তোমাদের দেবো, প্লাস চা এই সমস্ত। যেটা করেছি কালকে রাত্রিতে আমার ঘুমোতে রাত্রির 2-2:30 বেজে গেছিলো, ঠিক আছে, 2টোর পরে আমি ঘুমিয়েছি, কারণ খেলা দেখেছি 1:20 অবধি, আয়ুষ্মানও দেখেছে। এরপর আমি কিছুটা এডিটিং করেছি, করতে পারছি না, ঢুলে পড়ছে চোখ। তারপরে খেলা দেখে ওই এক্সাইটমেন্টে মোবাইলে কত কিছু শেয়ার করলাম, করার পর দেখছি যে 2টো বেজে না, এবারে শুয়ে পড়লাম, ঘুম থেকে উঠেছি 6টা। বলো কতটুকু আমি ঘুমিয়েছি। যেই আয়ুষ্মান গেছে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, 9টা অবধি, ওই 8টা থেকে 9টা অবধি 1 ঘন্টা ঘুমোলাম, উঠে তারপর চা করলাম, করে ওই জন্যই আরও দেরি হয়ে গেছে, বুঝতে পেরেছো। যাই চলো, আশিস কিছু বাজার নিয়ে এসেছিলো, আমি আনিয়েছিলাম, কারণ আজকেগুলো রান্না করবো না, তাও কিছু জিনিস আনিয়ে রেখেছি, বিশেষ করে চিকেনটা আয়ুষ্মানের টিফিনে দিতে হয়। এখন অনেক ধরনের বায়না থাকে, তারপরে বন্ধুরা এটা নিয়ে যায় মা, ওটা নিয়ে যায় মা, আমি খাই না, আমাকে দেয় না, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। তো ওই জন্য আমাকে আমি ঠিক আছে, তোকে কারোর কাছ থেকে কিছু করতে হবে না, আমি তোকে বানিয়ে দেবো। তো এই চিকেন আনিয়েছি, চিকেনটাকে আগে ধুতে দিয়ে দিই, কারণ অনেকক্ষণ এনেছে। দাঁড়াও, স্ট্যান্ডটা রাখতেই পারছি না, স্ট্যান্ডটাও গেছে। এই মিডল স্ট্যান্ডগুলো এত প্রবলেম করে না, কত যে কিনেছে, কত যে ভেঙেছে। বড়গুলো দামিগুলো কিচ্ছু করে না, এই যেগুলো অ্যালুমিনিয়ামের, অথচ এগুলো সব থেকে ইউজফুল, হালকা তো। গ্লাসগুলো হচ্ছে ছাতু খেয়ে গেছে, এগুলো কালকের ওই মাম্মামের বাড়ি থেকে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, তাদের জন্য ওখানে দিয়েছিলাম, সেগুলো দিয়ে গেছে। আমি আরেকবার ধুয়ে নিই ব্যবহার করার আগে। চিকেন
নিয়েছি, ভিনিগারের জলে আবার চুবাতে হবে। এই যে এতক্ষণ রেখে দিয়েছিলাম, এই যে মানে ব্লাডগুলো অনেকক্ষণ ধরে থাকে, এর গন্ধতেই কিন্তু এই আঁশটা গন্ধটা চিকেনে হয়, বুঝতে পারলে? স্নান করতে যাওয়ার আগে ধুয়ে রেখে গেলে ভালো হতো, কিন্তু আমার না মানে সমস্ত ঘরের কাজ করে মনে হয় কতক্ষণে আমি স্নান সেরে পুজোটা করে নেব। যেই এই কাজটা হয়ে যায় আমার মনে হয় আমার অর্ধেক কাজ হয়ে গেল। এবার যদি আমাকে কেউ 10 পদও রান্না করতে বলে আমি সেটাই করে নিতে পারবো। তো চিকেনটা ধোয়ার সময় আমি তোমাদের বলে দিচ্ছি, অনেকেই এখন না চিকেন খাওয়া ছেড়েই দিয়েছে। আমার পরিচিতই বেশ কিছু মানুষের কথা বলছি, চিকেন খেতেই চায় না, বলে আঁশটে গন্ধ লাগে। এখন সবই মোটামুটি হাইব্রিড, কোনোটাই আমরা ভালো কিছু খাই না। এই চিকেনকে তো মানে বড় করবার জন্য কত কিছু নাকি ব্যবহার করা হয়, তার জন্য আঁশটে গন্ধ, বা হয়তো ওই জন্যই হয় সেটা আমি ঠিক জানি না। তো আমি কি করি, প্রায় ধরো 2 ঢাকনা মতন এখানে চিকেনে মানে যতটা চিকেন আছে সেই অনুযায়ী আর কি বলছি, 2 ঢাকনা মতন আমি উঁচু উঁচু করে ভিনিগার দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিই, পুরো যেন জলের মধ্যে ভিজানো থাকে। তারপরে আমি তো মোটামুটি ধরো 15-20 মিনিটও রেখে দিই। তারপর আমি ওটাকে আবার জল ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। এতটুকু কোনো রকম চিকেনে আঁশটে গন্ধ হয় না। আর ধরো চিকেনের ঝোল করবে, লাস্টের দিকে না একটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবে, তাতে পুষ্টিগুণও বাড়ে। আর ক্যাপসিকামের গন্ধের জন্য না চিকেনের ঝোলটার একটা আলাদা স্বাদ হয়। আগে আমি খুব করতাম এটা, যবে থেকে নিজের হাতে চিকেন মশলা বানাতে শিখেছি তবে থেকে আর করি না। ওই মশলার জন্য কোনো গন্ধই আর থাকে না, ওটাই বেস্ট লাগে। আজকে তিল বাটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। বেশ অনেকটা ধনেপাতা নিতে হবে, কিন্তু সাদা তিল নিলাম, 2-3টে মতন কাঁচা লঙ্কা নেবে, একটু ঝালঝাল হতে হবে। সাদা তিল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ধনেপাতার ফ্লেভারটাই এখানে বেশি। যারা ধরো নিরামিষ দিনে করবে তারা কিন্তু এখানে কোনো রকম রসুন দেবে না। আমি যেহেতু নিরামিষ করছি না তাই রসুনটা দেবো অবশ্যই, তাতে খেতে বিভৎস ভালো হবে। আর তিল জানো তো বলে নাকি মানে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আছে। যাদের হাড়ের সমস্যা, গা হাত পা ব্যথা হয়, তারা এই তিলটা যে কোনোভাবে কনজিউম করতে পারো, ভীষণ উপকার পাবে। তো এরপরে সামান্য না, সাদা তেলটা একটু বেশিই দেবে। আর তিল কিন্তু ফোলে, আমি অল্প করেছি কারণ আমি আর আশিস খাবো। তার সাথে সাথে এটা গা ব্যথাও খুব ভালো কমে। এখানে কালো জিরে শুধুমাত্র দিয়েছি, কালো জিরেটা আর বাটতে হবে না, ওটা এমনিই ফোড়নে দিলে স্বাদ হবে। তো কালো জিরে দিয়েছি, আর তিল আর ওই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ জল দিয়ে অনেকক্ষণ কষাবো। অল্প অল্প জল দিতে থাকবে, দেখবে মানে তিলটা না ফুলে অনেকটা পরিমাণে হয়ে যাবে। আর মাঝে মধ্যে এই যে শীত আসছে এই ধরনের খাবারগুলো করে খেও। এক তো সবজি তোমার যাচ্ছে, যেমন ধনে পাতাটাও তো সবজির মধ্যেই পড়ে, সেটা তো খাওয়া হবেই এই শীতে। তাছাড়াও বিভিন্ন সবজির রেসিপি আমার রান্নাঘরে হবে, আমি অবশ্যই আমার রান্নাঘরে সেগুলো শেয়ার করব। আর এখানে আমি সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে, মানে পরিমাণ মতন চিনি আর নুনটা দিয়ে অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিলাম। কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, বুঝতেই পারছো। নুনটা একটু কম কম লাগছিলো, আরও একটু নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে একটা ছোট্ট টিফিন বক্সে আমি রেখে দিচ্ছি। একটুখানি লাগবে, এতটা ভাত খেয়ে নিতে পারবে, মানে অল্প, একদম অল্প নেবে আর বেশি করে করে ভাত মাখবে, দেখবে স্বাদ কাকে বলে, মুখের রুচি ফিরে আসবে। রেসিপিটা কিন্তু ট্রাই করো। আর এই যে গতকাল বললাম না আমাদের যেখানে নিমন্ত্রণ ছিল, আশিস তো অন্য বিয়ে বাড়ি গেছিলো, কিন্তু ওর পাড়ার ক্লাব আর কি, তো সেখান থেকে ওর পার্সেলটা নিয়ে এসেছিল। তো 2 পিস মাছ ওকে পার্সেলে দিয়ে দিয়েছিল, ওই মাছটাই গরম করে নিয়েছিলাম। আর ডালও ছিল, মাছের মাথা দিয়ে যে মুগ ডাল, ওটাও ছিল। আলাদা করে আমাকে সেরকম কোনো রান্নাই করতে হয়নি, শুধু ভাত করেছিলাম। দেখো আমি রাত্রিবেলা চানা ভিজিয়ে রেখেছিলাম যে সকালে একটা তরকারি করবো, করা হয়নি। জলের মধ্যে অঙ্কুর বেরিয়ে গেছে, এত সহজ, তবু আমরা খাই না, যেটা শরীরের জন্য এত ভালো। একটু ভেজানো থাক, রাতে একটা তরকারি করবো। ভাত করা আছে, ভাতটা একটু বেশি হয়ে গেছিল, যার জন্যই ভাত খেয়ে নেব। আর পারলে একটু ডাল করবো, আয়ুষ্মানের চিকেন স্টু আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। ভালো লাগছে না, একদম শরীর দিচ্ছে না আমার। দুপুর একটুও শুইনি, এডিটিং হয়নি, এডিটিং করলাম 5টার সময়, ব্লগ দিলাম। এত দেরি হয়ে যায় না আজকাল। এবার থেকে ভাবছি 5টার সময় ব্লগ আসবে আমার। তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা করে উঠতে পারছি না, রাত্রিবেলা ঘুম পেয়ে যাচ্ছে। এক্সেসিভ নিজে প্রেশার নিয়ে নিয়েছি সংসারের ওপর, সেটা আমি ভালো বেশেই নিয়েছি, কিন্তু ইউটিউবের যে টাইমটা সেটা কিছুতেই আমি ম্যানেজ করতে পারছি না। যে দুপুরবেলা যেটা দেওয়ার যেত সেটা হচ্ছে না। তো ভেবেছি এবার থেকে বিকেল 5টার সময় এবার থেকে ব্লগ আসবে, মানে 5টা, 5টা 15, 17, আগে আর দেবো না।
যদি করা হয়েও গিয়ে থাকে তাহলেও যেন যে 5টার সময় পায়েলের ব্লগ আসছে। আগে আমি যেমন সন্ধ্যে 7:30টায় দিতাম, প্রথম একদম সন্ধ্যে 7:30 ডট সন্ধ্যে 7:30টাতেই দিতাম। এখন আর 7:30টায় হয় না, হবে না, কারণ আমি মাঝখানে চেঞ্জ করে সকালে করলাম, তারপর সেটা হলো না, দুপুরে করলাম, মানে আমি নিজেই করি। তো যাই হোক, সেটা এখন বিকেল 5টা এসেছে, তো ওই 5টাতেই যাবে এবার থেকে। ডিসিশন নিয়ে নিলাম, একটু পরিষ্কার না করে না কাজ করতে পারি না। তো একটু চা করব, চা খাবো আমি আর আমার ছেলে। আজকে আয়ুষ্মানের একটাই পড়া ছিল, দুটো পড়া থাকে, একটা ইংলিশটা আজকে নেই, সেই জন্য আমরা এনজয় করে চা খাবো, নাহলে আজকে চা খাওয়া হতো না। তোমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখো, আমি আমার লাইফে এক্সপেরিমেন্ট আজ করিনি, অনেক বছর ধরে করেছি। তোমাদের বলেছিলাম মনে আছে 2019-20 আমার জীবনে মারাত্মক একটা ভয়ের সময় গেছিল, যে সময় আমার সাথে বিভিন্ন অন্য ধরনের অ্যাক্টিভিটি হতো, অলৌকিক কিছু ঘটনা। এখন বিশ্বাস হয় না, এখন মনে হয় হয়তো আমার নার্ভের সমস্যা হয়েছিল, কিন্তু বিশ্বাস করো ওটা কিন্তু আমি একা ওভারকাম করেছিলাম। আজকাল সন্ধ্যা দেখ কি সুন্দর শঙ্খ বাজাবে, দেখ অনেক শিখে গেছে, ও তো পারতোই না, এখন পুরো প্রথমবারই বাজাবে। আগে যেমন ফু ফু করবার পর 2-3 বার তারপরে হতো, শিখে গেছে। আর না বাবা, 3বারে বেশি বাজাতে নেই শোনা, পরে প্র্যাকটিস করবে। তো সব শিখে রাখা ভালো, কেন শিখবে না? আমি সব শেখাই আমার ছেলেকে, এই সব শেখাই। আমার ছেলে পারে না, আমার ছেলে করেনি, এই কথার কোনো যৌক্তিকতা নেই। কোনোদিন করেছে নাকি ওরা? ও এত কষ্ট করেছে নাকি কোনোদিনও? এসব কথা বলার কোনো মানে নেই। আমি সেই মুহূর্তে না কোনো ভালো ডাক্তার দেখিয়েছিলাম, না কারোর কাছে আমি যেতে পেরেছিলাম, আমাকে নিয়েই যায়নি কোনো ভালো ডাক্তারের কাছে। তাদের মনেই হতো যেটা মানসিক সমস্যা, কিন্তু আমি তো শারীরিকভাবে কষ্ট সেই মুহূর্তে খুব পাচ্ছিলাম, সেটা কেউ বিশ্বাস করতো না। এটা আমার জীবনে একটা বড় ধাক্কা। সেই সময় আমি যে কাছের ভালোবাসার মানুষ, তাকেও যেন অচেনা মনে হতো, কিন্তু তার কষ্টটা বুঝতাম যে তার কষ্ট হচ্ছে। নিজের স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ হয়, তারই বা মানসিক মনের অবস্থা কেমন থাকে, তাই না? যাই হোক, আমি কিন্তু শুধু নিজের মনের জোরে আর নিজের ইচ্ছায় সুস্থ হয়েছিলাম। এত পরিমাণে প্যালপিটেশন হতো যে আমি না চুপ করে শুয়ে নিজের হার্টবিট শুনতে পেতাম। কিভাবে ঠিক হলাম সেসব কাহিনী একদিন বলবো তোমাদের। দেখো চাট বানাচ্ছে দেখো, আর সবজি মানে হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, আর আমি কেটে দিয়েছি ওকে। ওই বললো মা এগুলো কেটে দাও, আর ওর যার দোকান থেকে নিয়ে এসছে, যা ভালোই করেছে, চিপস এনে চিপস তুলেছে না অনেক রকমের। তাই ওর আম্মা কিনে দিল, আম্মা ছিল দোকানে। একটু বিট লবণ দিবি নাকি? ওই যে বিট লবণের ইয়ে ডিব্বা। এই আচার দিস না এমনি, এই এর টেস্ট আলাদা, একটু লেবু দিয়ে দে, ভালো লাগবে। আচারটা প্লিজ দিস না, জঘন্য হয়ে যাবে। এখন এর মধ্যে পাতি লেবুর রস দিচ্ছে। প্লিজ একটু নোংরাগুলো ইয়ে করো, আমি রান্না করছি, সেখানে এসে আমার বাচ্চা এরকম করছে, কোনো ব্যাপার না, সবই আমি করে নিতে পারি। এই মুহূর্ত আর আসবে না, এই যে পেরিয়ে যাবে এই মুহূর্ত আর আসবে না, তাই আমরা সমস্ত মুহূর্তগুলো এনজয় করি। জীবন সবসময় সিরিয়াস করলে হয়? এই পড়াশোনা কর, এই কর, পরীক্ষা, উঠছিস কেন, যেগুলো আমরা ফেস করতাম। আমি করি না বলা ভুল হবে, অনেক করি অত্যাচার করি, ভুল হবে, মিথ্যে বলা হবে যদি আমি না বলি যে আমি করি না। কেন উঠছিস? কিন্তু কিছু কিছু মুহূর্ত আমি ছেড়ে দিই, ঠিক আছে? বললাম না, আশিস কিন্তু পড়াশোনা একদম করতো না, সারাদিন খেলে বেড়াতো। লোকে কত কথাই বলতো, সারাদিন খেলে বেড়াচ্ছে, বাড়ির লোকের শাসন নেই, যেরকম বলে, ওই অল্প করেছে। অনেকের থেকেই তো ভগবান যাকে যা দেওয়ার তার কর্ম অনুযায়ী ঠিক তাকে দিয়ে দেবেন। তো মানুষের উপকারেও যেমন আসে, এখনো পর্যন্ত বিনা স্বার্থে কেউ ডাকলে এক কথা, ওর পাড়ার নাম ছোটকা, কেউ এক কথায় ছোটকা থেকে ছুটকি, ভালোবাসে সবাই ওকে ওরম ডাকে। এক কথায় কেউ ছুটকি বলে ডাকুক, সে যত রাতই হোক, ও
ও কোনোভাবে চিন্তা করবে না। আমি অনেক সময় না বলি, তুমি যে করে দিচ্ছ এই জিনিসটা বিনা পয়সায়, তোমার স্বার্থটা কি হচ্ছে? তোমাকে দিয়ে তো খাটিয়ে নিচ্ছে। বলে খাটাক, আমাকে যার ভগবান তো কম দিচ্ছে না, ঠিক দেবে, ভগবানই দেবে, তুমি ওসব চিন্তা করো না। তো ওই জন্য সবসময় ফোকাসটা সঠিক, তোমার যেটা মনে হবে সঠিক। তুমি যখন কোনো বেঠিক কাজ করবে, তোমার বিবেক কিন্তু বলবে এটা ঠিক না, বলবেই। ভালো লাগছে না, বাবা দেখবে না, তাড়াতাড়ি খাও। বাবা যদি দেখে ছেলেকে এইসব খাওয়াচ্ছ, নিজে তো 12টা বেজেছ, ছেলেটাকে 12টা বাজাচ্ছ। একদম পছন্দ করে না ওর বাবা এই যে এইটা খাওয়া। চিপস থাক মাঝে মধ্যে তাও ঠিক আছে, এটাকে আমি জানি আগুনে পোড়াই, কি হবে প্লাস্টিক, ওর বাবা ওটাই বলে। আমরা খেতে বসে গেলাম, আর কি কি মানে আমাদের রাতের কি মেনু সেটা আগে দেখাই। এই দেখো, ওই যে কুমড়ো আর আলু দিয়ে যে ছক্কা মতন করলাম ওইটা, তার সাথে ডাল করেছি মুসুর ডাল, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটা করে ডিম ভাজা। এটা আমার আর আশিসের মেনু। কেমন হচ্ছে মেনুটা গো? খুব ভালো। জোরে বলো, তোমার তো দেখাতে পারবো না। খুব ভালো। আর আয়ুষ্মান কি খাচ্ছে দেখো, 1 নম্বর হয়েছে। 1 নম্বর আছে। আয়ুষ্মানকে দিয়েছি চিকেন স্টু করেছিলাম সকালবেলা, ওর জন্য আগে যখন ছোট ছিল তখনও তাই করতাম, মাছের ঝোল হোক, তখন ছোটবেলা মাছ খেত। চিকেন স্টু দুবেলার জন্য করে রাখি, ও ভাত দিয়ে গরম গরম একদম খেতে খুব ভালোবাসে ছোট থেকে। একটু বাটার ফেলে দিই খাওয়ার সময়। এই হচ্ছে আমাদের মেনু। হিন্দি নেই, আচ্ছা এটা নিয়ে নে, দাঁড়াও আমার পড়া বাকি। তা ওখানে কর, আমি বাবাকে বিছানাটা করে দিই, বাবা শোবে। 6-7 পেজ এখনো বেঁচে। করে নে যা করবি ওখানে বসে কর, আমি এই ঘরটা গুছিয়ে দিই। বাবার ঘুম পেয়েছে, বিশ্রাম দেবে। জলটা খেয়ে এসো, কিন্তু জল না খেয়ে শুয়ে পড়ো না। বাবার খুব ঘুম পেয়েছে, তোর বাবা ভীষণ ক্লান্ত। আমিও, কিন্তু আমার কি উপায় আছে? আমি তো মা, আমিও জগৎ জননী, আমি জগৎ জননী। আমরা মেয়েরা একটা সময়ের পর সবার মা হয়ে যাই। যখন টায়ার্ড থাকে আর এসে যখন ওর ঘুম পায়, ওকে কিছু বলা মানেই মানে মেজাজ। তো ওই জন্য আমি আর কোনো দিকে তাকাই না। আমার যতক্ষণ শরীর থাকে, যতক্ষণ মানে প্রাণ আছে, ততক্ষণ আমি খেটে দিতে পারি, যদি আমি সুস্থ থাকি। এটা আমি সবসময় মনে করি, আমার যতক্ষণ সুস্থ আছি আমি ততক্ষণ করে যাব। আর তাই ঠাকুরকেও বলি, যতক্ষণ আমার সন্তান বড় হচ্ছে আমি যেন সুস্থ থাকতে পারি। তো ওদিকে আশিসকে আমি বিছানাপত্র করে দিয়ে এসেছি, এখন রান্নাঘর পরিষ্কার করব। তারপরে ওদিকে আয়ুষ্মানের কিছু পড়া আছে, যেহেতু আমি তো বসবই কাজ করতে করতে। ওকে এই ঘরে নিয়ে এসেছি, মানে যে কিচেনের পাশে যে ঘর, সেখানে ওকে নিয়ে এসেছি। আর ওদিকে লাইট অফ করে আশিস ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ওই এঁঠো বাসনপত্র সব মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে, তারপরে আরও কিছু টুকটাক কাজ থাকে, যেমন আগামীকাল কী কাঁচা ধোয়া হবে, এই সমস্ত কাজ সারতে সারতে আমার রাত্রি 12:30 তো বেজেই যায়। সব কিছু সারবো, তারপরে তো ঘুমোতে যাব। না হলে আমি এই অগোছালো ঘর, রান্নাঘর এইসব রেখে কোনো দিন ঘুমোতে পারিনি, এখনও পারি না। হয়ে গেল এদিকের বাসনপত্র ধোয়া, বেসিন পরিষ্কার, তার সাথে সাথে এইদিকের গ্যাসের ওপর টোপরগুলো আজকে মুছে নিলাম, গ্যাসটা আর মাজিনি জানো তো। আর এই যে কিছু জামা কাপড় এখানে আছে, বললাম না যে কি কি কাচতে হবে, এই যেগুলো কাচতে হবে এগুলো সব রেখে দিলাম। আর ভাবলাম যে যেগুলো আরও একদিন পরা যাবে সেগুলো আমি ওই মোড়ার ওপর রেখে দিয়েছি। আর রাতেও আমি যে নাইটি পরবো, বা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে নাইটিটা পরবো, সেগুলোও রেখে দিয়েছি। দেখো কথা বলতে বলতে বেশিক্ষণ কিন্তু লাগলো না। আয়ুষ্মান এই সময় না মানে পড়াটা করে ও ওই ঘরে শুতে চলে গেছে। এই দেখো আসার সময় সব বাজার করে এনেছে, 2খানা ফুলকপি, একটা বাঁধাকপি, তারপরে এখানে বেশ কিছু সবজি আছে, বিনস, গাজর, ধনেপাতা এনেছিল অনেকটা। আমি কিছুটা করেছি, আর কিছুটা কালকেই এটা ব্যবহার হয়ে যাবে, ওই জন্য ভেতরে আর ঢোকাইনি, ভেবেছিলাম রাতেই ব্যবহার করে নেবো। অল্প আছে, কালকে হয়ে যাবে, এটা ফ্রিজে এখন রেখে দেবো। আর এখানে আছে বিনস, কারণ এখন বিনস, গাজর, আলু এইসবের সবজি খাওয়া। প্রচুর শশা এনেছে, শশাটা রোজ আমরা স্যালাড হিসেবে খাই। আর বিট আছে নিচের দিকে, ক্যাপসিকাম আছে। এই হচ্ছে সবজি। অনেকেই বলবে প্লাস্টিকে ব্যবহার করতে বারণ করবে, আসলে আশিস যখন কাজ থেকে ফেরে তখনও সবজি নিয়ে আসে, বুঝতে পারলে। কি হয় যদি তোমাকে এগুলো
মেনটেন করতে হয় তাহলে আসল জায়গা থেকে মেনটেন করতে হবে। আর আমরা যেমন ধরো শপিং মলে যাই, যখন আমরা ব্যাগ ক্যারি করি যাদের সেখানে প্লাস্টিক ব্যবহার না হয়, প্লাস ওখানে কি হয় এক ধরনের কাগজের ব্যাগ দেয় যেটা ইউজ অ্যান্ড থ্রো, প্লাস 10 টাকা করে নেয়, সেই জন্য সেটা আমরা নিই না। এই জিনিসগুলো যে দোকানে করবে, মানে ধরো প্লাস্টিকের ব্যবহারের জন্য পয়সা নেয়, কিছু কিছু দোকান আছে প্লাস্টিকের জন্য ব্যবহারের পয়সা নেয়, সেখানে ধরো ব্যাগ নিয়ে যাওয়ার মানুষের অভ্যেসে পরিণত হবেই। তো রাতে যখন আসে এই মানে যে বলবে তাদের জন্য বলছি আর কি। আর প্লাস্টিক যখন অহরহ মানুষ ব্যবহার করে তখন প্রয়োজনে ধরো হাতে কিছু নেই, তখন সে প্লাস্টিক নেবেই, কিচ্ছু করার নেই। এবার ও তো আর সচরাচর বাজারপত্র ধরো ফেরার পথে করবেই এমন তো থাকে না যে হাতে করে কাজে যখন বেরোচ্ছে ব্যাগ নিয়ে বেরোবে। তখন তিল বাটাটা করলাম, খেয়ে আমাকে জানাবে যে তোমাদের সত্যি কেমন লেগেছে। আজকে যে ভিডিওটা তোমাদের দিয়েছি যে মানে যদি তোমাদের কাছে উইদাউট নোটিফিকেশান, অনেকেরই আছে সাবস্ক্রাইব করা তাও নোটিফিকেশান আসে না, যদি তাও এসে থাকে বুঝবে যে এই যেটা বলে দিয়েছি, হ্যাঁ সেটা আমি তো আর এগুলো করি না, এটা আমি একজন মানে কি বলবো তাকে আমি ভীষণ মানি, তার থ্রুতে আমি এটা জেনেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে উইদাউট নোটিফিকেশান যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে যায় তাহলে বুঝবে আমার মতন সুখের সংসার তোমাদের আছে, ভাগ্যে আছে হয়তো, মানে হয়তো যাদের বিয়ে হয়নি তাদের কথা বলছি, বা আছে যেটা তোমাকে একটু ঘষা মাজা করতে হবে বা হবে, হয়তো এখন সমস্যা চলছে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইগুলো হচ্ছে আরও আমি এগুলোও জানি, আমি তোমাদের সাথে করব, এতে তোমাদের না কোনো কিছু অ্যাট্রাক্ট করবার, ভালো জিনিস অ্যাট্রাক্ট করবার ক্ষমতা বাড়বে, তোমাদের সাথে সাথে আমারও বাড়বে, আমি করবো এগুলো। আজকে একটা করে নিয়েছি, খুব ভালো কেটেছে দিনটা, খুব ভালো জিনিসটা কেটেছে। আর একটা কথা তোমাদের বলি, এই যে এই ঘরটায় বসে আছি এটা আমার মানে ম্যানিফেস্ট করেছিলাম বহু আগে, বিয়ের সময়তেই আমি তখনই বলেছিলাম, কারণ আমার বাথরুম নিয়ে বরাবর একটু সমস্যা ছিল, তার উপরে অপরিষ্কার আমি একদম পছন্দ করতে পারি না, তাও 15 বছর আমি কাটিয়েছি। তো এটাও আমি ম্যানিফেস্ট তখন কিন্তু ভাবতে পারিনি যে কখনো আমি আসতে পারবো এই ঘরে, কারণ আমার মুখ ফুটে কিছু চাওয়ার স্বভাবে ছিল না, আর চাইলেও আমি জানতাম অশান্তি হবে, আমাকে অনেক কথা শুনতে হবে, অনেক বাজে বাজে কথা শুনতে হবে। তারপর বয়সের সাথে সাথে সবারই একটা কমে, আর যখন দেখছি আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, আমার মারাত্মক কনস্টিপেশন বা পেটের সমস্যা হয়ে গেছে, তোমরা হয়ে গেছে মানে অত বছর ধরে আমি এত করেছি না, চেপে সহ্য, টয়লেট, মানে আমি হবে না কেন, যাই হোক অন্য টপিকে চলে যাই। খালি এটাও ম্যানিফেস্ট করেছিলাম, সেটাও হয়েছে। আর একটা ভালো দারুণ কিচেন ম্যানিফেস্ট করেছিলাম, সেটাও হয়েছে। তুমি যেটা দেখবে, আমরা কি করি যে আমাকে অনেকে বলো আমার জীবনে অশান্তি চলছে, তুমি খেয়াল করো তো তুমি কারোর অশান্তি শুনে আসছো কি, বা তোমার কাছে এসে কেউ বলছে, বা তুমি ইউটিউব বা ফেসবুকে তো এখন শুধু কেচ্ছা কলহ আর নোংরা জামা কাপড় পরে নাচ গান, ফেসবুকে তো বিশেষ করে, তুমি দেখো তো তুমি সেগুলো শুনছো কিনা বা দেখছো কিনা, বা কারোর ব্যাপারে কুটনামি হচ্ছে, বা কেউ দুঃখ, তুমি যদি খুব দুঃখী থাকো তুমি দেখবে কারোর দুঃখ শুনে এসছো তুমি কদিন আগে, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে, তুমি দেখো কয়েকদিন 1 মাসের মধ্যে তুমি কারোর একটা হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম শুনেছো, বা 2-1 দিনের মধ্যে শুনছো, বা ফেসবুকে দেখছো, হোয়াটসঅ্যাপে দেখছো, ইউটিউবে দেখছো, এর নামে ওর নামে তোমার জীবনে নেগেটিভিটি আসছে। তোমরা একবার এইটা একবার করে দেখো, মিলিয়ে দেখো। এটা আমাকে আরেকজন একজন বড় মানুষ বললো যে অন্যের প্রবলেম শুনবে তো তোমার লাইফে প্রবলেম আসবে, অন্যের ঝগড়া শুনবে তো তোমার বাড়িতেও ঝগড়া হবে। আর সত্যিই তাই, এটা তোমরা একবার মিলিয়ে দেখো তো। আমি তো মিলিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি। আর আমি যেদিন থেকে এই জিনিসগুলোকে ডাইভার্ট করে ভালোবাসা, প্রেম, সুন্দর সুন্দর প্রেমের গান, দুঃখের গান শুনতাম, খালি ভালোবাসতাম দুঃখের গান, তোমার দুঃখী হয়ে যেতাম, কোনো দুঃখ নেই, এমনি ভালোবাসতাম আমি 90s-এর দুঃখের গানগুলো শুনতে। ওমা দেখি দুঃখ চলে আসছে জীবনে, তারপর প্রেমের গান শুনি, প্রেম ভালোবাসা বেড়ে যায়, তারপরে নাচ গানের শুনি, ভালো থাকি, আনন্দে থাকি। তোমরা করে দেখো। অনেক কথা ছোট্ট করে বলবো ভেবে অনেক কথা বলে যাই, সময় পেরিয়ে যায়, আমার ভিডিও বড় হয়ে যায়, আর আমার কোনো মেমোরি ফুল হয়ে যাচ্ছে মোবাইলের। যাকে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশিস এত ক্লান্ত, একটা বিন্দু আমাকে আজকে ও এসে হেল্প করতে পারেনি, কদিন ধরে খুব একাই তো করছে না এখন, সচিন তো গেছে হচ্ছে তোমার বিহার, কেউ নেই, তার উপর আমাদের যে অফিস স্টাফ রাহুল, ও সাংঘাতিক বাজি ফাটাতে দিওয়ালিতে গিয়ে, মানে ওদের তো থাকে, ও সাংঘাতিক ইনজিওর, সেখানেও আশিস ওকে নিয়ে গেছে হসপিটাল একবার, তারপর মাঝখানে সচিন অসুস্থ হলো। দিওয়ালির দিন তো সচিনকে নিয়েই পুরো ছিল, রাত 11টা পর্যন্ত। আমি তো আয়ুষ্মানকে নিয়ে ওর বন্ধুর বাড়িতে ছিলাম, সচিনের খুব শরীর খারাপ ছিল, তো
তোমাদের আজকে সকালেই বলছিলাম না, ওকে যদি কেউ ডাকে এই ছুটকি আমার সঙ্গে একটু যাবি, ও দৌড়ে যাবে। তো সচিনের ক্ষেত্রেও আমি বলছি পার্টনার তো, মানুষের অনেক বন্ধু বান্ধব থাকে, মানুষ যখন সুস্থ থাকে ভালো থাকে তখন অনেককে পাবে, কিন্তু তোমার আসল বন্ধু তুমি কখন চিনবে বলো তো? এক, তুমি যখন হসপিটালে থাকবে, আর দুই, তুমি যদি কোনো কেসে ফাঁসো, কোনো খারাপ ঝামেলার কেসে ফেসে যাও, পুলিশি ঝামেলায় ফেসে যাও, আর যদি তুমি হসপিটাল যাতায়াত করতে হয়, যে কারোর ক্ষেত্রেই হোক, নিজের হোক বা পারিবারিক হোক, যে তোমার পাশে এসে দাঁড়াবে বুঝবে সেই তোমার একমাত্র পরম প্রিয় বন্ধু, সে তোমার বয়সে ছোট হোক বড় হোক। তো আমি আমাকে বলো না আবার কেউ এসে তুমি অনেক জ্ঞান দাও। আমি আমার জীবনের কথা বলি, গল্প করি, সকলে মিল পাই, তাদের সাথে শেয়ার করি। যাদের মনে হয় এক্সট্রা জ্ঞান বোরিং, তো আমি সবসময় বলি সবার জন্য সব কিছু নয়, ভালো নাই লাগতে পারে। আমি কাউকে যেচে পড়ে পুশ করছি না যে হ্যাঁ শুনতেই হবে আমার জ্ঞান আমি ঢালবই আপনার মধ্যে, আমি কাউকে পুশ করছি না। আমার কথাগুলো কখনো লাইফে মিলিয়ে দেখো, আশা করি তোমাদের জীবনে ভালো ছাড়া খারাপ হবে না, এইটুকু বলে দিতে পারি। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়না।